সবাইকে স্বাগতম। আজকে আমাদের মেইন পড়াশোনার বিষয় হচ্ছে মূলত আজকে আমরা চ্যাপ্টার 4 এর টেবিল ট্যাগটা নিয়ে আলোচনা করব। বিফোর উই স্টার্ট, আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, আপনাদের কে কোন ব্যাচের, 25 ব্যাচের নাকি 26 ব্যাচের, আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আজকে যে হচ্ছে যে আমি ফ্রি লাইভ ক্লাসটা নিচ্ছি, এই ফ্রি লাইভ ক্লাসে আমি মূলত টেবিল ট্যাগটা সবাইকে পড়ায় দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা অন্যতম বড় কারণ, আপনাদের সামনে অনেকেরই যাদের 25 ব্যাচ আছেন, 25 ব্যাচের অনেকেরই হচ্ছে যে পরীক্ষার সামনে টেবিল ট্যাগটা লাগবে। আমি আশা করছি 25 ব্যাচের জন্য এই টেবিল ট্যাগটা যদি আমি পড়িয়ে দিই, তাহলে আপনাদের টেস্ট পরীক্ষায় আপনাদের একটা ভালো হচ্ছে যে অ্যান্সার করার একটা সুযোগ আসবে। আমি টেবিল ট্যাগটা আজকে একদম ইন ডিটেল শেষ করে দিব, এবং আমি আশা করব এই টেবিল ট্যাগটা যদি আপনারা ভালোভাবে জানেন, তাহলে আপনাদের জন্য জিনিসটা আরো ইজি হবে। আসেন আমরা হচ্ছে যে টেবিল ট্যাগটা নিয়ে একটু ডিটেইলে ডিসকাস করি। সবাই হেডিং আচ্ছা, টেবিল ট্যাগ না পড়িয়ে আমার মনে হয় অন্য কিছু পড়ালে আরো বেটার হয়। আপনারা আমাকে চাইলে সাজেশনও দিতে পারেন যে আপনাদের কোন টপিকটা ইম্পর্টেন্ট লাগলে আমি সেটার উপরই হচ্ছে যে আপনাদের ক্লাস নিব, কোনো সমস্যা নেই। যদি আমি টেবিল ট্যাগ পড়ানোর হচ্ছে যে নিয়ত নিয়ে আসছি, বাট যদি আপনাদের কাছে মনে হয় অন্য কিছু পড়ালে ভালো, তাহলে আপনি সেটাও বলতে পারেন। একটা কাজ করি, আমি আপনাদের 3টা অপশন দিই, আপনারা চুজ করেন। 1 নম্বর অপশন আমরা লাস্ট ক্লাসে অ্যাডার পড়েছিলাম, তো আমরা বাইনারি অ্যাডারটা পড়ি নাই। বাইনারি অ্যাডার চাইলে এটা পড়তে পারেন, প্যারালাল আর হচ্ছে যে সিরিয়াল বাইনারি অ্যাডার। অথবা আপনারা যদি চান টুয়াইস কমপ্লিমেন্টের যোগ বিয়োগ করতে পারেন, বা আপনারা চাইলে টেবিল ট্যাগ করতে পারেন, অথবা আপনারা চাইলে চ্যাপ্টার 5 এর বেসিক্স অফ সি প্রোগ্রামিংও পড়তে পারেন। কমেন্টে জানান আপনাদের এই 4টা টপিকের মধ্যে কোন টপিকটা পড়লে ভালো হয়, ভাইয়া লাগলে সেটার উপরই হচ্ছে যে লাইভ ক্লাসটা চালিয়ে যাব। দেখি আপনাদের ওপিনিয়নগুলো কি কি, একটা একটা করে ওপিনিয়ন শুনি, তারপর হচ্ছে যে আমরা ইভেন্চুয়ালি আগায় যাব। দেখি আপনারা কমেন্টে জানান আপনাদের কোন টপিকটা দরকার বা কোন টপিকটা হলে ভালো হয়, আমরা সেই টপিকগুলো হচ্ছে আপনাদের ক্লাস নিব। দেখি কে কার কি আইডিয়া আছে। ওকে, আমি এইটাতে যাই, পেজে যাই। বেসিক্স অফ প্রোগ্রামিং, আচ্ছা একদিন বলছে বেসিক্স অফ প্রোগ্রামিং পড়াইতে, নাইস। আর কারো কোনো আইডিয়া বলেন, এই 4টা টপিকের মধ্যে কোন টপিকটা পড়ালে আপনাদের ভালো, আমি সেই টপিকটাই পড়াবো। বিকজ যে টপিকটা পড়ালে আপনাদের জন্য সুবিধা হবে, ওই টপিকটা পড়ালেই হচ্ছে যে আপনাদের, মানে আমি আশা করবো যে আপনাদের হেল্প হবে। দেখি ক্লাস 107 টেবিল ট্যাগ, বাইনারি অ্যাডার একজন বলেছে, 4 নাম্বারটা বেসিক্স অফ সি প্রোগ্রামিং। ওকে, রিকেল বলেছে বেসিক্স অফ সি প্রোগ্রামিং। একজন বলেছে বাইনারি অ্যাডার পড়াতে। ওকে, আর কারো কোনো কনসেপ্ট, মানে আর কারো কোনো আইডিয়া বলেন, আপনারা যেটা বলবেন সেটাই পড়াবো। সো হচ্ছে যে আমি এর জন্য আপনাদেরকে অপশন দিয়েছি, আমি নিজে একটা পড়ানোর প্ল্যান করে এসেছি, বাট স্টিল আপনারা যেটা বলেন। বাইনারি অ্যাডার, বেসিক্স অফ সি প্রোগ্রামিং, 4 নাম্বারটা বেসিক্স অফ সি প্রোগ্রামিং। ওকে, আর কারো কোনো আইডিয়া? ওকে, আর কারো কোনো আইডিয়া নাই, ঠিক আছে। তাহলে আপনারা যেহেতু সবাই মোরাললেস বলেছেন হচ্ছে যে বেসিক্স অফ সি প্রোগ্রামিং, বেসিক্স অফ সি প্রোগ্রামিং লাগলে পড়াচ্ছি। ওকে ঠিক আছে, যেহেতু বেসিক্স অফ সি প্রোগ্রামিং এর সবার আইডিয়া, তাহলে আমি হচ্ছে এই জায়গায় নামটা চেঞ্জ করে দিই, বেসিক্স অফ সি প্রোগ্রামিং দিয়ে দিই। ঠিক আছে, আজকে আমরা বেসিক্স অফ সি প্রোগ্রামিং পড়ব। আমি নামটা এডিট করে দিলাম। ওকে ডান, নেন বেসিক্স অফ সি প্রোগ্রামিং পড়াইলাম। সো আমরা বেসিক্স অফ সি প্রোগ্রামিং শুরু করব। বেসিক্স অফ সি প্রোগ্রামিং শুরু করার আগে আপনারা সবাই আজকে জয়েন করেছেন যেহেতু লাইভে, আমাদের ডিউ ড্রিমার্স এর পক্ষ থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে, যেটার নাম হচ্ছে অলরাউন্ডার 2.0। এই অলরাউন্ডার 2.0 ব্যাচে মোটামুটি আমরা ইবিআই কোর্সে থাকছি আমি এবং তারেক ভাই, তার সাথে আপনাদের সবার প্রিয় হচ্ছে যে বাংলায় একজন আছেন। তো আমরা 3জন মিলে আপনাদের ইবিআই দায়িত্বটা নিয়েছি।
এবং ইবিআইতে আমরা মূলত যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা হচ্ছে আমরা টোটাল হচ্ছে যে আমার আর কি আইসিটিতে টোটাল 40টা ক্লাস থাকবে। আর বুঝতেই পারছো 40টা ক্লাস মানে তো তোমার আইসিটিতে একদম বেসিক থেকে আমি সব পড়ায় ফেলবো। 40টা ক্লাসে আমরা একদম চ্যাপ্টার 1 থেকে 5 সব শেষ করব, যা যা বোর্ড কোয়েশ্চেন আসছে সেগুলো সলভ করব, এবং আমি চেষ্টা করবো একদম সিকিউ সহ সবকিছু হচ্ছে যে সলভ করে দিতে। সো ইবিআই কোর্সে কিভাবে তোমরা জয়েন করবা এই পুরো জিনিসটা তোমরা চাইলে হচ্ছে যে কোথা থেকে নিতে পারো, তোমরা হচ্ছে যে পেজে নক করতে পারো, আমাদের পেজে নক করলে আমরা হচ্ছে যে তোমাদেরকে কিভাবে তোমরা কোর্সে জয়েন করবা তার সব কিছু ডিটেলস আমরা ব্যাখ্যা করে দিব। সো এই গেল হচ্ছে যে তোমাদের সাথে আমার মোটামুটি আলোচনা। আসেন আমরা তাহলে হচ্ছে পড়াশোনা শুরু করি, ঠিক আছে? ওকে, সবাই হেডিং দেন বেসিক্স অফ সি প্রোগ্রামিং। বেসিক্স অফ সি প্রোগ্রামিং। যদিও আমি আমার অনলাইন অফলাইন ব্যাচে আসলে কোডগুলোকে রান করে দেখাই, বাট হচ্ছে যে আপনাদেরকে এখন আমি কোড রান করে দেখাতে পারবো না, বাট আমি আপনাদেরকে লিখে লিখে প্রপারলি দেখাবো আপনাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেটার বেসিসে। সো প্রথমে আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম দেখি, ফার্স্ট স্যাম্পল প্রোগ্রাম। আমরা ফার্স্ট একটা স্যাম্পল প্রোগ্রাম যদি দেখতে চাই, স্যাম্পল প্রোগ্রামের মধ্যে দেখেন কি কি আছে। নাম্বার 1, আমরা এই জায়গায় একটা প্রোগ্রাম দিয়ে শুরু করি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ইন্টিজার মেইন। ইন্টিজার মেইন দেওয়ার পরে আমরা এখন থেকে হচ্ছে যে প্রোগ্রামটা স্টার্ট করব, যে কিভাবে কি ফাংশন করে। তো শুরু করলাম ইন্টিজার মেইন দেওয়ার পরে আমাদের এখান থেকে যদি প্রোগ্রাম শুরু করি আমরা, ফার্স্ট অফ অল দেখেন এই জায়গায় আমরা দিলাম হচ্ছে মনে করেন printf hello world। এই যে আমরা প্রোগ্রামটা লিখলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট এভার প্রোগ্রাম। এই প্রোগ্রামটা লেখার সাথে সাথে আমাদের একটা আউটপুট আসবে, আউটপুটটা হচ্ছে এরকম। হ্যালো ওয়ার্ল্ড। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন বাচ্চারা, যেই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড একটা আউটপুট আসলো, এই হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা আসলে হচ্ছে যে অর্থ কি, বা এটা আসলে কিভাবে কি ফাংশন করে, বা এটা যে আসলে আমরা কি কি বুঝতে পারি বা করতে পারি, এটা বোঝার জন্য বা এটার অ্যাপ্লিকেশন বোঝার জন্য খুব সিম্পল একটা কাজ আমরা এখন দেখাচ্ছি। দেখেন আমাদের এখানে যখন আমরা ইন্টিজার যে ইনক্লুড stdio.h লিখলাম, এটাকে আমরা বলছি হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন। হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন। এটাকে আমরা বলছি মেইন ফাংশন। এখানে আছে printf hello world, এটাকে আমরা বলছি একটা নরমাল ফাংশন। আর এটা তো গেলই। সো এই যে আমরা একটা নরমাল হচ্ছে যে কোডিং দেখছি, এই নরমাল কোডিং এর মধ্যে আরো কিছু পার্ট আছে, সেটা আমরা ইভেন্চুয়ালি যাব, বাট তার আগে আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ডু দে অ্যাকচুয়ালি মিন। এই জায়গায় সবাই মাথায় রাখবা, এই যে হেডার ফাইল লাইব্রেরি ফাংশন, আমরা এখানে কি করলাম, একটা প্রোগ্রাম লিখে সেটার মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড কথাটা হচ্ছে জাস্ট কম্পিউটারে প্রিন্ট করলাম। বাট প্রশ্ন হচ্ছে এই যে কথাটা আমরা প্রিন্ট করলাম, এখানে এই জিনিসগুলোর কাজ কি? চলো আমরা একটা একটা করে প্রত্যেকটার ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। প্রথমে যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইল জিনিসটা কি। লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইল, সবাই কষ্ট করে এই পার্টটা একটু ভালোভাবে উচ্চারণ করবো। আমার একটা বরিশালের স্টুডেন্ট ছিল, ওর একটু বিকৃতভাবে উচ্চারণ করতো। এরপর থেকে আমি সবাইকে সতর্ক করে দিই যে দয়া করে একটু ভদ্রভাবে উচ্চারণ করো। আমরা লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইলটা একটু বোঝার চেষ্টা করি, চলেন। লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইল। সো লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইলে দেখো প্রথমে আছে stdio.h।
এখানে stdio এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। আর এই জায়গায় .h হচ্ছে হেডার ফাইল এক্সটেনশন। প্রশ্ন হচ্ছে এই যে আমাদের ইনক্লুড stdio.h আছে, এখানে আমরা বললাম যে আমাদের হচ্ছে যে stdio.h হচ্ছে আমাদের একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন। এই হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশনের আসলে মূল ব্যাখ্যাটা কি? মূল ব্যাখ্যাটা হচ্ছে কিছুটা এরকম যে আমাদের এইখানে লাইব্রেরি ফাংশনের মধ্যে আমরা বলতে পারি বেশ কিছু কমান্ড কিংবা ফাংশন সেভ করা থাকে। এই ফাংশনগুলো হেডার ফাইল ইনক্লুড করলে অ্যাক্টিভ হয়ে যায়। আমাকে লজিক বুঝতে পেরেছি? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আসলে হেডার ফাইল জিনিসটা কি। বাট আরেকটু এক্সাম্পল দেওয়া দরকার। মনে করেন এখানে একটা প্রিন্টএফ ফাংশন আছে। প্রিন্টএফ ফাংশনের কাজই হচ্ছে ওর মধ্যে তুমি যা লিখবা তাই আউটপুট আকারে দেখাবে। আমরা সবাই জানি কম্পিউটার একটা বোকা যন্ত্র। তুমি যদি কম্পিউটারকে আগে থেকে না শিখাও যে ভাই আমি প্রিন্টএফের মধ্যে যা লিখবো তুই কিন্তু তাই প্রদর্শন করিস, ওকে না শিখাই দিলেও কি নিজে থেকে পারবে? ওর কি এত বুদ্ধি আছে? নাই। তাহলে প্রিন্টএফের মধ্যে যা আমাদের যে প্রিন্টএফ ফাংশনটা আছে ওটার মধ্যে যা লেখা থাকবে তা আউটপুট আকারে দেখাবে। প্রিন্টএফের এই যে কার্যক্রম সেটা ওকে কেউ না কেউ তো শিখিয়ে রেখেছে। সেই শিক্ষাটা সে stdio.h ফাইলের মধ্যে সেভ করে রেখেছে। যখন আমি ফাইলটাকে ইনক্লুড করি আমি হেডার ফাইলটাকে অ্যাক্টিভ করে ফেলি। আর হেডার ফাইলটা অ্যাক্টিভ হওয়া মানে কি? হেডার ফাইল অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে যে আমাদের লাইব্রেরি ফাংশনটা মাধ্যমে হচ্ছে ওই কমান্ডগুলো অ্যাক্টিভেট হয়ে যাওয়া। আর এর জন্য আমরা কি করি? আমরা হচ্ছে যে ইনক্লুড stdio.h লিখি। এভাবে আমরা হচ্ছে যে লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইলগুলো নিয়ে কাজ করি। সবাইকে বেসিক বুঝেছে? ওকে, তাহলে সবাই আমরা বেসিকটা বুঝে ফেললাম যে আসলে হচ্ছে যে কি বলে এটাকে লাইব্রেরি ফাংশন বা হেডার ফাইল জিনিসটা আসলে কিভাবে ফাংশন করে। এটার পর আমরা যেটা যাব সেটা হচ্ছে মেইন ফাংশনে। সবার কি এতটুকু তোলা হয়েছে? কারো কি তোলা বাকি আছে? আমি কমেন্ট পড়ি নাই, সরি, একটু কমেন্টটা পড়ে দেখি। এখানেও কিছু কমেন্ট এসেছে। না, এটা আগের কমেন্ট, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ডান। তাহলে চলেন আমরা পরেরটাতে যাই। ওকে, এগিয়ে যাই। তাহলে আমাদের এতটুকু হয়ে গেলে আমরা পরেরটাতে আগাচ্ছি। এবার আমাদের বলা হচ্ছে মেইন ফাংশন। ও, আমি এতক্ষণ বসে বসে আমার পেজের কমেন্টগুলো পড়ছিলাম, আমি ডিউ ড্রিমার্সেরটা পড়ি নাই ভুলে। আচ্ছা দাঁড়ান দেখি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। ক্লাস করা, এখানে তো রঙ্গমঞ্চ চলতেছে, হায় আল্লাহ। আচ্ছা আগাই। ওকে, এগিয়ে যাই। সো মেইন ফাংশন হচ্ছে যে লেখেন প্রোগ্রামে মেইন ফাংশন একটাই থাকবে। প্রোগ্রামে মেইন ফাংশন কয়টা থাকবে? একটাই থাকবে। এবং এর মধ্যেই মূল কোড লেখা থাকবে। সো মাথায় রাখবো আমরা যে কোনো প্রোগ্রামে মেইন ফাংশন থাকবে একটা এবং সেটার মধ্যে মূল ফাংশন লেখা থাকবে। তো এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে, ভাই এখানে যে লেখা ছিল ইন্টিজার
মেইন, তারপরে এটাকে আমরা বলি রিটার্ন টাইপ, এটাকে আমরা বলি ফাংশনের নাম। ফাংশনের নাম তো মেইন, এই জন্য ফাংশনের নাম। আর এখানে হচ্ছে আমাদের থাকবে ভ্যারিয়েবল। এটা আমরা আপাতত পরে বুঝবো, ডোন্ট ওয়ারি। আমরা চাইলে ইন্টিজার মেইনের জায়গায় ভয়েড মেইনও লিখতে পারি। তোমাদের লেভেলে দুইটার কোনোটা নিয়ে সমস্যা নাই, বিকজ এটা নিয়ে এখন কাহিনী আজকের ক্লাসে আমি এটা বুঝাইতেও যাবো না, বিকজ এটা অনেক প্যারামার্কা জিনিস। বাট জাস্ট মাথায় রাখবো যে ভয়েড মেইন এটা হচ্ছে যে চাইলে আমরা লিখতে পারি, চাইলে লিখতে পারি। তাহলে আমরা বেসিক সবাই বুঝলাম যে আমাদের এই জায়গায় ফার্স্ট আমরা একটা স্যাম্পল প্রোগ্রাম দেখেছি, তার আউটপুটটা দেখলাম। এবার আমরা বললাম যে ঠিক আছে, তাহলে লাইব্রেরি ফাংশন জিনিসটা কি, মেইন ফাংশন জিনিসটা কি, আর প্রিন্টএফ এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলে যা আসবে তাই। এখন সিনট্যাক্স গুলো মাথায় রাখতে হবে। এখানে আমাদের একটা সেমিকোলন দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামের স্টেটমেন্টের পরে সেমিকোলন দেওয়া মাস্ট। সেমিকোলন কি ডিফাইন করে? এই সেমিকোলনটা ডিফাইন করে যে লাইনটা শেষ। এই সেমিকোলনটা ডিফাইন করে যে লাইনটা শেষ। আপনাকে প্রত্যেকটা প্রোগ্রামের শেষে অবশ্যই সেমিকোলনটা মাস্ট দিতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, আমরা তাহলে সবাই হচ্ছে যে বেসিক্স অফ সি প্রোগ্রামিং এর সবকিছু বেসিক টেসিক পড়ে ফেলছি। আসেন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। রিটার্ন জিরো কখন ইউজ করবো, ভালো একটা প্রশ্ন, বুঝাচ্ছে এটা। তাহলে এই জায়গায় গেল আমাদের। এটার পরে হচ্ছে যে এখন আসেন রিটার্ন জিরো আসলে আপনাদের মানে প্রোগ্রামে না ইউজ করলেও চলবে, কি ইউজ করলেও চলবে। এখন এটা আমরা বুঝাবো না, বিকজ রিটার্ন জিরো কাহিনীটা অনেক পেঁচানো। তো আমরা আজকে ওই জায়গায় যাবোই না, আমরা এর থেকে আরো সহজ জিনিসপত্র আজকে একটু পড়বো। বিকজ যেহেতু বেসিক ক্লাস, আমাদের সি প্রোগ্রামিং এগুলো সাধারণত অনেক লম্বা সময় লাগে। তো আমি তোমাকে হচ্ছে যে যত বেসিক ভাবে বোঝানো যাবে সেটাই বোঝানোর চেষ্টা করছি। ওকে, আমরা আগাই। তাহলে যদি সেটা হয়ে থাকে, এবার চলে আসেন সি প্রোগ্রামিং এর বেসিকের পরে আমরা এখন আপনাদেরকে কয়েকটা আরেকটু হচ্ছে ডিফারেন্ট একটা প্রোগ্রাম দিয়ে আস্তে আস্তে আমরা আগানোর চেষ্টা করব। তো চলেন লিখে ফেলি হচ্ছে যে ডেটা টাইপ ইনপুট অ্যান্ড আউটপুট। হেডিং দেন সবাই, ডেটা টাইপ ইনপুট অ্যান্ড আউটপুট। আমরা একটা প্রোগ্রাম লিখি। সবে আমার সাথে সাথে প্রোগ্রামটা লিখে ফেলেন। কমা সাম, রিটার্ন দিব 0, না দিলেও চলবে টেকনিক্যালি, এন্ড এটা গেল। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম ডেটা টাইপ ইনপুট অ্যান্ড আউটপুটের। তো আমরা এখন বোঝার চেষ্টা করব এই যে আমরা ডেটা টাইপ ইনপুট আউটপুট একটা প্রোগ্রাম দিয়েছি, এই প্রোগ্রামে আসলে আমাদের লাভ কি, ক্ষতি কি, বা হচ্ছে যেটাতে আসলে কি হবে না হবে। চলেন সেটা বোঝার চেষ্টা করি। সবাই লিখেছেন ডেটা টাইপ ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, আসেন আমরা এখন এটার আউটপুটটা দেখে ফেলি। এটার আউটপুট আসবে এরকম, যদি আউটপুটটা লিখে দিই এই জায়গায়, এটার আউটপুট আসবে এরকম। আউটপুট আসবে হচ্ছে 2 আর 9 যোগ করলে কত আসে? 11।
এখন প্রশ্ন হচ্ছে আমাদের যদি হচ্ছে যে 11 হয়ে যায়, 11টা যদি হচ্ছে এখন আমরা বুঝি, তাহলে আসলে আমরা পরবর্তীতে আগায় যাই। এই যে 11টা আমাদের হইলো, এখন আমাদের সরি আমাদের আউটপুট এটা আসবে না, আউটপুট আসবে আমাদের সাম ইজ 11, আই এম সরি, আউটপুট আসবে সাম ইজ 11। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে আমাদের আউটপুট আসলে সাম ইজ 11, তাহলে কি লাভ কি ক্ষতি বা কি হবে না হবে, আইডিয়াটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে যখন আমরা বলছি ইন্টিজার, এগুলা দিয়ে আমরা বলি হচ্ছে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন। এটাকে আমরা কি বলি? ভ্যারিয়েবল ডিক্লারেশন। এই কথাকে আমরা বলি ভ্যারিয়েবল টাইপ ডিক্লারেশন। আর এগুলাকে আমরা বলি ভ্যালু অ্যাসাইন। যদি এগুলো ভ্যালু অ্যাসাইন হয়ে থাকে, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের সামেশন এক্স প্লাস ওয়াই। তা আমরা বললাম সাম ইজ পার্সেন্ট ডি কমা সাম। এটার মানে কি? এটা মানে হচ্ছে আমাদের এই জায়গায় খুবই সিম্পল কথা, যখন আমরা ইন্টিজার এক্স ওয়াই দিলাম, এটার অর্থ হচ্ছে যে আমরা আগে আমাদের মেমোরিতে তো অনেক জায়গা, সেখান থেকে আমরা টোটাল 3টা জায়গা হচ্ছে আলাদা করে নিলাম। 3টা জায়গা আলাদা করার পরে আমরা সেগুলোকে নামকরণ করলাম এক্স ওয়াই সাম। যখন আমি 3টাকে আলাদা করে নিলাম, আমাদের এখন এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 2, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 9, আর দুইটাকে যোগ করলে আসে 2 আর 9 যোগ করলে আসে 11। প্রবলেম ইজ যখন আমাদের এই জিনিসটা হয়ে গেল, আমাদের 3টা ভ্যালু এখানে ডান। এই যে আমরা লিখলাম না ইন্টিজার আইএনটি, এটা মানে হচ্ছে এই ভ্যালুগুলো ইন্টিজার ফরম্যাটে থাকবে, তথা পূর্ণ মানে পূর্ণ সংখ্যা হবে। আমরা চাইলে এখানে ফ্র্যাকশন ইনপুট দিতে পারবো না। তো সাম দিলাম x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 9। সাম দিলাম হচ্ছে x প্লাস y, অর্থাৎ এই দুটোর যোগফল নাকি x প্লাস y এর সমান হবে। দেন প্রিন্টএফ দিলাম সাম ইজ পার্সেন্ট ডি কমা সাম। অনেক কথাবার্তা লিখে ফেললাম। লিখার পর এখন আমাদের যে জিনিসটা কাজ, সেটা হচ্ছে যখন আমাদের সামেশনটা হয়ে গেল সাম ইজ পার্সেন্ট ডি কমা সাম, আমরা তাহলে বলতে পারি সাম ইজ ইকুয়াল টু আমাদের যে 9টা, সেবার আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্টে যে আরেক কাহিনী হয়েছে, সাম ইজ পার্সেন্ট ডি কমা সাম দেখা গেছে। তো 2 আর 9 যোগ করে 11 আসে, সেটা সাম, সেটা আমরা বুঝলাম। তো সাম ইজ পার্সেন্ট ডি কেন লিখলাম? পার্সেন্ট ডি কে আমরা বলি ফরম্যাট স্পেসিফায়ার। কি বলি? ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি করে? দেখো সাম ইজ পার্সেন্ট ডি কমা সাম, আমি যদি এই জায়গায় ডিরেক্ট লিখলাম সাম ইজ সাম, সাপোজ সাম ইজ সাম, আমি মনে মনে ভাবতেছি যে প্রথম সামটা হচ্ছে এসইউএম সাম, পরেরটা ভাবতেছি মনে মনে যে ওইটার পরিবর্তে মান বসাবো 11 ভ্যারিয়েবল আকারে। এখন কোনটাকে আমি এসইউএম সাম ভাবছি, কোনটাকে ভ্যারিয়েবলের সাম ভাবছি, এটা কি আদৌ কারো পক্ষে বোঝা সম্ভব? কারো পক্ষে বোঝা সম্ভব না। আর এজন্যই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সাম ইজ পার্সেন্ট ডি সাম না লিখে, মানে সাম ইজ সাম না লিখে রাদার আমরা পার্সেন্ট ডি দিই। পার্সেন্ট ডির পরিবর্তে কোন ভ্যারিয়েবলের মান বসবে সেটা সেখান থেকে পেয়ে যায়। কমা দিয়ে যেটা লেখা থাকে, যেই ভ্যারিয়েবলটা থাকে তার মানটাই জাস্ট পার্সেন্টের জায়গায় বসে যায়। তাহলে সাম ইজ পার্সেন্ট ডি মানে হচ্ছে, ও যে বুঝে গেছে কারো না কারো মান বসবে। কার মান বসবে? 11 বসবে, অর্থাৎ সাম ভ্যারিয়েবলের মান বসবে। চলে আসলো সাম ইজ 11। আমরা কি বুঝতে পেরেছি কেন আমরা হচ্ছে যে এই কাজটা করি? কারো কি আইডিয়া মানে কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, তাহলে আমরা সবাই মোটামুটি বেসিক বুঝে ফেলেছি যে আমাদের এটার রিজনটা কি, এটা আমরা কেন হচ্ছে যে ইউজ করছি। কারো কনফিউশন আছে? ওকে, কারো কোনো ধরনের কনফিউশন নাই। কারো কনফিউশন না থাকলে চলেন আমরা হচ্ছে যে এখন এটাকে একটু অল্টারনেট ভাবে দেখি। অল্টারনেটিভ প্রসেস হচ্ছে
আমরা চাইলে এই জায়গার মধ্যেই হচ্ছে যে ভ্যালু অ্যাসাইন সব কিছু করে ফেলতে পারি। তাহলে দেখবেন ফাইনাল অ্যান্সার চলে আসবে, আউটপুট হচ্ছে জাস্ট 11। সবাইকে বুঝতে পেরেছে? এইভাবে আমাদের হচ্ছে যে জিনিসগুলো ফাংশন করবে। তাহলে আমরা মোটামুটি বেসিক বুঝে ফেললাম, অল্টারনেটিভ কি, কেমনে কাজ করে, এটসেট্রা এটসেট্রা। ওকে, ডান। এটার পরে আমাদের আছে হচ্ছে যে পরবর্তী অংশ। তো আমরা এবার একটা আপনাদেরকে প্রোগ্রাম দিব, আপনারা আমাকে বলবেন যে আউটপুট কত আসবে, দেখি পারেন কিনা। আমাকে বলবেন আউটপুট কত আসবে, দেখি কে পারেন। আমাকে সবাই জানাবেন আউটপুট কত আসে। কত আসে বলেন? দেখি কেউ পেরেছে কিনা। এখনো আসে নাই। আচ্ছা, চলুন আপনি অ্যান্সারটা বলে দিই। এই জায়গায় আউটপুট আসবে, আউটপুট কেউ বলেছে আমি দেখি নাই খেয়াল করে। এখানে আউটপুট আসবে হচ্ছে 2। কেন আউটপুট 2 আসবে? আউটপুট 2 আসার পিছনে রিজন হচ্ছে, দেখো প্রথমে আমরা এ অ্যাসাইন করলাম, বি অ্যাসাইন করলাম, এ ঘরে মান আসলো 2, বি এর ঘরে মান দিয়ে দিলাম এ, অর্থাৎ এ এর মানটা বিতে রিপিট হইলো, দেন এ এর মান দিয়ে দিলাম আমরা 3। এখন আমাকে বলেন প্রিন্ট করছি কাকে, এ কে না বি কে? পি কে। প্রোগ্রামে কি কি বেসিক হতে পারে। নেক্সট দিন যখন আমাদের লাইভ ক্লাস হবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে আরেকটু ডিটেইলে জিনিসগুলো নিয়ে আগাতে, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আপনারা দেখাতে পারেন। আপনাদের এই মাসে হয়তো আমি প্রত্যেক কি বলে এটাকে সোমবার দিন করে লাইভ ক্লাসগুলো নিব। জানুয়ারি মাস থেকে তো আমাদের কোর্সই শুরু হয়ে যাবে। তো তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে হচ্ছে যে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।